দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন ডিভিএস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হিসান জুয়েল। আমরা আজকে অনুষ্ঠানের শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটি আমেরিকায় যারা বাস করছেন তাদের সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ সবারই স্বপ্ন থাকে একটা বাড়ি কেনা, যেটিকে আমেরিকান ড্রিম হিসেবে পরিচিত করা হয়। তবে এই বাড়ি কেনার কাজটি খুব একটা সহজ নয়। ইভেন আপনার পকেটে যদি অনেক অর্থ থাকে, তাও আপনার জন্য অনেক কিছু খেয়াল করে বাড়িটি কিনতে হবে, কারণ এটি এমন একটি স্থায়ী বড় ধরনের বিনিয়োগ, যেখানে আপনি যদি পর্যাপ্ত তথ্য না জেনে এটি করে থাকেন তবে নানা ধরনের সমস্যায় পড়ার ঝুঁকি রয়েছে। এজন্যই আমরা মূলত আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন অভিজ্ঞ রিয়েলটরকে, যিনি আপনাদেরকে পরামর্শ দেবেন, আপনাদের প্রশ্নগুলো উত্তর দেবেন, একই সঙ্গে কিভাবে আপনি একেবারে কম ডাউন পেমেন্টে কিংবা শূন্য থেকে শুরু করতে পারেন। অর্থাৎ আপনার পকেটে হয়তো অনেক টাকা নেই, কিন্তু আপনি একটি বাড়ি কেনার স্বপ্ন দেখছেন, সেই বাড়ি কেনার স্বপ্নটি আপনি কিভাবে পূরণ করতে পারেন সে বিষয়ে পরামর্শ দেবেন। আমাদের সাথে স্টুডিওতে আছেন এক্সিট রিয়েলটি কন্টিনেন্টালের ডাইরেক্টর অফ সেলস মির্জা মোহাম্মদ হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ জুয়েল ভাই, থ্যাংক ইউ TVN24। এবং দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারবেন। স্ক্রিনে আমরা যে নাম্বারটি দেখাচ্ছি এই নাম্বারে টেলিফোন করতে পারবেন, আমাদের ফেসবুক পেজে আমাদের এই অনুষ্ঠান নিচে কমেন্টস করতে পারবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার। মির্জা ভাই, শুরুতে যে বিষয়টি বলছিলাম, অনেকেই আমরা আমেরিকায় সবচেয়ে বড় যে সমস্যায় পড়ি, বিশেষ করে যারা একটু কম আয়ের মানুষ তাদের কথা বলছি, তারা বাড়ি ভাড়া দিতে হয়, এবং এই বাড়ি ভাড়াটা আপনি যদি মোটামুটি একটা ভালো জায়গায় থাকতে যান তাহলে আপনাকে অনেক বেশি টাকা বাড়ি ভাড়া দিতে হয়। এই একটা জায়গায় আপনি মনে করলেন আপনি বাড়ি ভাড়ার টাকা বাঁচিয়ে, কিংবা আপনার খুব বেশি ডাউন পেমেন্ট দেওয়ার মতো সামর্থ্য নেই, জিরো, অল্প ডাউন পেমেন্টে আপনি একটি বাড়ি কেনার স্বপ্ন দেখছেন, কিভাবে এই স্বপ্নটা পূরণ করবেন? থ্যাংক ইউ জুয়েল ভাই, এটা একটা দারুণ কোশ্চেন। দেখেন, এখানে আপনি যদি বলেন যে উচ্চ বাড়ি ভাড়া থেকে রেহাই পেতে আমি কি অল্প ডাউন পেমেন্টে বাড়ি কিনতে পারি, ডেফিনেটলি উত্তর হলো ইয়াস। এখানে অনেকগুলো অপশন আছে। একটা অপশন হলো স্টেট অফ নিউ ইয়র্ক মর্গেজ এজেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে বলি সানিমা। ওরা লো ডাউন পেমেন্ট এবং লো ক্লোজিং কস্টের জন্য ওদের বেশ কিছু প্রোগ্রাম আছে। এটাকে ইউজ করে আমরা একটা বাড়ি কিনতে পারি। দ্বিতীয়ত হলো, আপনাদের মধ্যে, আমাদের দর্শকদের মধ্যে যারা অ্যাক্টিভ মিলিটারি এবং তাদের কোয়ালিফাইড স্পাউস আছেন, আপনারা আমেরিকার যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় জিরো ডাউন পেমেন্টে আপনারা বাড়ি কিনতে পারবেন। আবার কিছু কিছু ব্যাংক অফার করতেছে গ্র্যান্ট। গ্র্যান্ট মানে লোন না, এটা হলো ফ্রি মানি, আপনাকে কখনো ফেরত দিতে হবে না। ফার্স্ট টাইম হোম বায়াররা আপনারা এই গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং ওখান থেকে ওই গ্র্যান্টটাকে আপনি ডাউন পেমেন্ট হিসাবে কাজে লাগিয়ে আপনি আপনার বাড়িটা কিনে ফেলতে পারেন। এছাড়া রুরাল এরিয়ায় USD এর একটা প্রোগ্রাম আছে, এটা আপস্টেট নিউ ইয়র্ক, এবং যেখানে কম জনসংখ্যা, শর্ত সাপেক্ষে ওখানেও আপনাদেরকে জিরো ডাউন পেমেন্টে বাড়ি কেনার সুযোগ আছে। এবং ফাইনালি আমি যেটা বলবো, FHA ফেডারেল হাউজিং অথরিটির একটা লোন আছে, এটা শুরু হয় 3.5% ডাউন পেমেন্টে। অর্থাৎ আপনি যদি নিউ ইয়র্ক সিটিতে একটা বাড়ি কিনেন, অন অ্যান অ্যাভারেজ বাড়ির দাম যদি $700,000 হয়, এটা 3.5% হলো 3×7=21, $24,500। অর্থাৎ আপনি $700,000 যে বাড়িটা, এটা 24,500 ডাউন পেমেন্ট দিয়ে এই বাড়িটা কিনতে পারেন। এখন অনেক সময় আমরা শুনি যে বাড়ি কিনতে লক্ষ লক্ষ লাখ লাখ ডলার লাগে। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, কথাটা সত্যি না। এখন আরেকটা কিছু আছে। ফাইনালি আমি আরেকটা অ্যাডভাইস আপনাদেরকে দিতে পারি, যাদের কাছে একদম হাতে টাকা নেই, শূন্য টাকা আছে, কিন্তু আপনি উচ্চ মূল্যে ঘর ভাড়া দিচ্ছেন। আপনি কি করবেন, আপনি এই যে আমি একটু আগে যেটা আলোচনা করছি, একটা ব্যাংকে গিয়ে আপনি গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করবেন, গ্র্যান্ট মানিকে আপনি ডাউন পেমেন্ট হিসেবে ইউজ করবেন, এবং ফাইনালি ক্লোজিং কস্টের টাকাটা আপনি সেলার কনসেশন নিয়ে আপনি ক্লোজিং কস্টের বাড়িটা পরিশোধ করবেন। সো ইজিলি উচ্চ বাড়ি ভাড়া থেকে মুক্তি পেতে পারেন আপনারা। ওকে, অনেকগুলো উপায় আপনি বললেন। Thank you. দর্শকরা নিঃসন্দেহে অনেকটা আশ্বস্ত হচ্ছেন আপনার কথা থেকে, যে অনেক বেশি আপনার কাছে যদি ডিপোজিট করার মতো অর্থ না থাকে তাও আপনি একটি বাড়ির মালিক হতে পারবেন। Sure. এক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসে, আপনি যেই ফ্যাসিলিটিস গুলোর কথা বললেন, গ্র্যান্টের কথা বললেন, FH এর কথা বললেন, এগুলো কি সবাই পাবেন, নাকি এটা ইনকাম লেভেলের উপর ভিত্তি করে তারা এটির জন্য এলিজিবল হবেন? এটা ফার্স্ট টাইম হোম বায়াররা ইজিলি পাবেন, আর
মানে যে কোনো ফার্স্ট টাইম হোম বায়ার আপনার যদি বাৎসরিক ইনকাম অনেক বেশি থাকে তাও কি আপনি পাচ্ছেন? আপনি যাদের ইনভেস্টর ক্যাটাগরিতে হলে তাদের জন্য প্রোগ্রামগুলো ভিন্ন, তবে আমি আজকে যেটা বেসিক যারা ফার্স্ট টাইম হোম বায়ার এদেরকে বলছি, প্লাস আমি অলরেডি আলোচনা করছি বিএ যারা অ্যাক্টিভ ব্যাটারিয়ান আছে তাদের জন্য বলেছি, এবং যারা রুরাল এরিয়া কিছু কিছু পার্টিকুলার জিপ করে থাকতে পারেন তাদের কথা বলেছি। এরা সবাই এই ফ্যাসিলিটিগুলো পাবেন, এটার জন্য তারা আর এলিজিবল। সিটির ভিতর যে অ্যাপ আছে এটির জন্য কি এই লোনটা পেতে হলে আপনার কি কোনো ইনকাম লেভেলের লিমিট আছে? এটা ইনকামের লিমিট নাই, তবে আপনি সিটির ভিতরে আপনি আপনার লোনের সাইজ নির্ভর করে আপনার নর্মালি আপনার ইনকামের উপর, ওকে, ঠিক আছে? আপনার ইনকামের লেভেলটা দেখে, তবে ডাউন পেমেন্টটা আপনি শুরু হয় 3.5% থেকে, অর্থাৎ 3.5%, অর্থাৎ যে লোনটা $700,000 আমি যেটা বলেছি, এটা যদি 3.5% $24,500 হলেই আপনি কিন্তু সিটির ভিতরে বাড়িটা কিনে পেয়ে ফেলতেছেন। যাচ্ছেন। ওকে, অনেকটুকু পরিষ্কার। একটা বিষয় আপনি বলছিলেন, ক্লোজিং কস্টের কথা বলছিলেন। আমরা সবাই বাড়ি কেনার পরে আমরা একটা জিনিস শুনি যে আজকে ক্লোজিং করলাম, ক্লোজিং কস্টের একটা বিষয় তখন চলে আসে। এই ক্লোজিং কস্টটা কি আসলে? এইখানে কি কোনো হিডেন কস্ট আছে? জুয়েল ভাই, থ্যাংক ইউ, এটা একটা গ্রেট কোশ্চেন। দেখেন, পারচেস প্রাইসের অতিরিক্ত ক্লোজিং ট্যাবলে আমরা যেই খরচগুলো পে করি এগুলো সবগুলোকে আমরা বলি ক্লোজিং কস্ট। অর্থাৎ একটা দিয়ে আপনি বাড়ি কিনলেন, সে বাড়িটার দাম হলো 500,000, অর্থাৎ 500,000 হলো আমার পারচেস প্রাইস। এটার অতিরিক্ত যতগুলো খরচ আপনাকে ক্লোজিং ট্যাবলে পে করতে হয় এগুলোকে আমরা বলি ক্লোজিং কস্ট। এখন ক্লোজিং কস্ট কোনগুলো? এটাতে যদি আপনি ফাইন্যান্স নিয়ে বাড়িটা কিনেন তাহলে ব্যাংকের একটা বড় ধরনের খরচ এখানে থাকে। তারপরে টাইটেল কোম্পানি, মালিকানা ট্রান্সফারের জন্য টাইটেল কোম্পানি বেশ কিছু খরচ থাকে, আর গভর্নমেন্টের বেশ কিছু ফিস, ট্যাক্স এবং কিছু ফিস থাকে, আদার কিছু ফিস থাকে। আমি যদি স্পেসিফিক একটু ডিটেল বলি, সেটা হলো ব্যাংকের যে খরচগুলো, সেটা হলো লোন অরিজিনেশন ফিস, অ্যাপ্রাইজাল ফিস, ক্রেডিট রিপোর্ট ফিস, আন্ডার রাইটিং ফিস এবং ডিসকাউন্ট পয়েন্ট ফিস। এগুলো হলো ব্যাংক সাইডের খরচ। এখন টাইটেল কোম্পানি সাইডেও কিছু খরচ আছে, সেটা হলো টাইটেল সার্চ ফিস, টাইটেল ইন্স্যুরেন্স ফিস, অ্যাটর্নি ফিস এবং টাইটেল রেকর্ডিং ফিস। গভর্নমেন্ট সাইডে কিছু খরচ আছে, সেটা হলো মর্গেজ রেকর্ডিং ট্যাক্স, ট্রান্সফার ট্যাক্স, হোম ওনার ইন্স্যুরেন্স, মর্গেজ ইন্টারেস্ট, হোম ইন্সপেকশন এবং সার্ভে ফিস। এখন আমাদের প্রায় দর্শকরা একটা কোশ্চেন করে থাকেন, ক্লোজিং কস্ট ঠিক কত পার্সেন্ট? ঠিক, মানে এই ধরনের একটা কোশ্চেন এটি জানতে চান সবাই। হ্যাঁ, এটা মানে প্রায়ই যে বলে থাকেন। তিনি 700,000 দিয়ে কিনে তিনি কত পার্সেন্ট দিতে হবে এইভাবে হিসেবটা করেন? হিসাব করেন। অ্যাকচুয়ালি আমরা যদি জেনারেলি বলি, ক্লোজিং কস্টটা কোনো ফ্ল্যাট রেটে কোনো একটা কিছুর উপরে সরাসরি কোনো পার্সেন্টেজ না। Okay. ক্লোজিং কস্ট হলো অনেকগুলো ছোট ছোট কস্টের অ্যাকুমুলেশন করলে যে খরচটা হয় এটাই হলো ক্লোজিং কস্ট। তবে আমরা 20, 50টা 100টা বাড়ি ক্লোজ করার পরে ওই পার্টিকুলার এরিয়াতে আমরা বুঝতে পারি যে এই বাড়িটার ক্লোজিং কস্ট কত আসতে পারে। সে মনে করেন আপনি যে বাড়িটা $700,000 দিয়ে কিনেছেন, প্লাস মাইনাস 3%, অর্থাৎ 3/7 21,000 প্লাস মাইনাস হতে পারে আপনার ক্লোজিং কস্ট। বাট এটা ভেরি জেনারেল, এটা ভেরিয়েবল। ওকে, তাহলে আমরা শুধুমাত্র বাড়ির দামটার জন্য প্রস্তুত নয়, ক্লোজিং কস্টটার জন্য প্রস্তুতি থাকতে হবে যারা বাড়ি কিনবেন। ডেফিনেটলি ক্লোজিং কস্ট একটা অনেক সময় একটা অনেকে না বুঝে ওরা অনেক সময় মনে করেন যে পারচেস প্রাইসটাই বোধহয় আমার বাড়ির ডিল। ক্লোজিং কস্টটা পুরোটাই পারচেস প্রাইসের ইন এডিশন। এবং এটার জন্য কি কোনো মানে আপনি যে লোনটা পাচ্ছেন সে লোন থেকে কি এটা শোধ করতে পারছেন না? এটা একদম ক্যাশ আপনাকে এটা আপনাকে আপফ্রন্ট শোধ করতে হবে। ক্যাশ পরিশোধ করতে হবে। আর যদি আরেকটা জিনিস আছে, ক্লোজিং কস্ট অনেক সময় সেলার কনসেশন নিয়ে অনেকে পে করে। স্মার্ট বায়াররা সেলার কনসেশন নিয়েও ক্লোজিং কস্ট আমরা আসবো সেলার কনসেশন যদি চলে আসে না এই সেলার কনসেশন মানে স্মার্ট বায়ার আপনি বলছেন, নিঃসন্দেহে আমরা বিশেষ করি আমাদের দর্শকরা সব স্মার্ট। তারা কিভাবে এই ক্লোজিং কস্টটা থেকে বাঁচতে পারেন, কিংবা কোনো একটা কি সুযোগ আছে? আপনি সেলার কনসেশনের কথা বলছিলেন, সেটি আসলে কি? জুয়েল ভাই, থ্যাংক ইউ, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেলার কনসেশনটা হলো যখন বায়ারের হার্ডশিপ দেখে, ফিনান্সিয়াল হার্ডশিপ দেখে, বায়ারের হার্ডশিপটাকে মিনিমাইজ করার জন্য ক্লোজিং ট্যাবলে সেলার বায়ারের হয়ে বেশ কিছু কস্ট পরিশোধ করেন। ওকে, এই কস্টটা নর্মালি খরচ করার কথা ছিল বায়ারে, কিন্তু বায়ারের হার্ডশিপ দেখে সেলার বায়ারের পক্ষে এই খরচগুলো পে করতেছেন, এই জন্য এটাকে বলা হয় সেলার কনসেশনস। অর্থাৎ সেলার কনসেশন। এখন এইগুলো এই খরচগুলো কি কি? আমি একটু আগে ক্লোজিং কস্টে যে খরচগুলো বলছি ওইগুলাই, যেমন লোন অরিজিনেশন ফিস,
অ্যাটর্নি ফিস, টাইটেল ইন্স্যুরেন্স ফিস, টাইটেল রেকর্ডিং ফিস, মর্গেজ ট্যাক্স, ট্রান্সফার ট্যাক্স, প্রিপেইড ট্যাক্স, অনেকগুলো খরচ, এগুলা বায়ারের হয়ে সেলার পে করে। এখন ঘটনা হলো অনেক সময় সেলার যদি ক্লোজিং কস্টের জন্য ক্লোজিং টেবিলে যায়, আপনাকে যদি বলেন নো আমি দেবো না, হ্যাঁ আমি তো বলি নাই, তো এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আপনারা যখন পারচেস কন্ট্যাক্ট করেন, যখনই সেলার এগ্রি করবে সেলার কনসেশনের কথা, ওই ক্লজটা পারচেস কন্ট্রাক্টে উল্লেখ করে দেবেন যে সেলার কনসেশন হিসেবে ক্লোজিং কস্ট পে করবে। এখন আমরা অনেক সময় বলে দেখেন, প্রায় আমরা বলে থাকি যে প্রাইস কমানো সবসময় কিন্তু বেস্ট ডিল নয়। স্মার্ট বায়াররা সেলার কনসেশন নিয়ে অনেক বড় ক্যাশ কিন্তু করতে পারে, সেভ করে ফেলতে পারে। আপনি হয়তো সেই $21,000 ওনার সাথে দর কষাকষি করে না কমিয়ে আপনি যদি এটি সেলারকে বলতে পারেন যে আপনি এটি পরিশোধ করবেন, দাম যেটি চেয়েছেন সেটি দেব, রাইট। এটা হলো আপনার স্মার্ট নেগোসিয়েশনের উপর এবং আপনি কতটুকু জানেন। এই জন্য আমরা বলি যে আপনি জানা কারো অর্থাৎ রিয়েলটারের সহায়তা নিন আপনার। আর তার মানে এখানে লিগ্যাল কোনো বাইন্ডিংস যদি আপনি ক্লজটা উল্লেখ না করেন, তাহলে সেলারের পক্ষ থেকে নেই যে আমাকে এই কনসেশনটা দিতে হবে। হ্যাঁ, সেলারকে আপনি বাইন্ডিংস করতে পারবেন না, যেহেতু রিটেন কোনো ডকুমেন্টস। যদি রিটেন ডকুমেন্টস থাকে পারচেস কন্ট্রাক্টে আপনার ওই ক্লজটা থাকে, তাহলে হি অর শি ইজ লায়াবল। তার মানে এটি পুরোটাই নির্ভর করছে সেলারের ইচ্ছার উপর যে তিনি এটি পরিশোধ করতে চান কিনা, কারণ তিনি তো ক্যাশে পেয়ে গেছেন টাকাটা, আপনাকে হয়তো লোন নিয়ে নিয়ে এটি শোধ করতে হচ্ছে। সেই ক্ষেত্রে একটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় সেলার এবং বায়ারের মধ্যে। এক্স্যাক্টলি জুয়েল ভাই। সেক্ষেত্রে আমরা যদি একটু মানে কন্টিনজেন্সির বিষয়টাতে আসি, যে এটি বায়ারদেরকে কিভাবে প্রোটেকশন করবে? জুয়েল ভাই, এটা অসম্ভব দারুণ একটা কোশ্চেন। আমি বিশ্বাস করি আমাদের দর্শকরাও আপনারা এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কন্টিনজেন্সি হলো কিছু সত্ত্ব যেটা পূরণ হলেই কেবল ওনারশিপ বা টাইটেল এর কাছ থেকে বি এর কাছে ট্রান্সফার হবে। অর্থাৎ এই সত্ত্বগুলো পূরণ হলেই ক্লোজিং টেবিলে এ তার টাইটেলটা বি কে লিখে দিবে, হ্যান্ড ওভার করবে। এখন এটা অনেকটা আমরা বলি যে এটা একটা সেফটি ক্লজ। সেটা কিরকম দেখেন, প্রথম আমরা বুঝি যে কন্টিনজেন্সি গুলো কি কি। কন্টিনজেন্সি গুলো মনে করেন হোম ইন্সপেকশন আমরা একটা কন্টিনজেন্সি, অ্যাপ্রাইজাল একটা কন্টিনজেন্সি, মর্গেজ একটা কন্টিনজেন্সি, এক্সিস্টিং হোম একটা কন্টিনজেন্সি। আমি একটা কন্টিনজেন্সি নিয়ে আলাপ করি, যেমন অ্যাপ্রাইজাল কন্টিনজেন্সি। এটার অর্থ হলো আমি বাড়িটা যেই দামে পরিশোধ করতেছি, অ্যাপ্রাইজালে যদি আমার কম আসে, সেই ক্ষেত্রে সেলার যদি এই অ্যাপ্রাইজাল প্রাইসে অ্যাগ্রি না করে আমি কন্ট্রাক্ট থেকে বেরিয়ে আসতে পারবো। অর্থাৎ আমার এই কন্ডিশন ফুলফিল হয় নাই। তারপরে আমরা যদি বলি যে মর্গেজ কন্টিনজেন্সি, সে মনে করেন আমি বলছি যে আমি লোনটা ডিসবার্স হলে বা লোনটা পেলে আমি বাড়িটা কিনবো, এখন লোনটা পাইনি, সুতরাং আমি কন্ট্রাক্ট থেকে ফিরে আসতে পারবো। এখন ইংরেজিতে একটা কথা আছে যে স্মার্ট বায়ার প্রোটেক্ট দ্যামসেলফ উইথ দ্য কন্টিনজেন্সি। এটার অর্থ হলো স্মার্ট বায়াররা কন্টিনজেন্সি দিয়ে তার নিজেকে, নিজের রাইটসটাকে প্রোটেক্ট করে। এখন উইদাউট কন্টিনজেন্সি কি হয়? উইদাউট কন্টিনজেন্সিতে যদি আপনি কোনো কন্ট্রাক্ট থেকে ফিরে আসেন, সেক্ষেত্রে আপনি যে শুরুতে কন্ট্রাক্টের শুরুতে যে ডিপোজিট অ্যামাউন্টটা দিয়েছেন, এটা পুরোটা রিভোক হয়ে যেতে পারে, ওটা লুজ করে ফেলতে পারেন। যেহেতু আপনি উইদাউট কন্টিনজেন্সি আপনি কন্ট্রাক্ট থেকে ফিরে আসতেছেন, ইন দ্য মিন টাইম 3 মাস নো রিজনে সেলারের সময় নষ্ট করছেন, সে এটার কম্পেনসেশন হিসেবে ওই টাকাটা বাজেয়াপ্ত করে দিতে পারে। আর আপনার যদি কোনো কন্টিনজেন্সি থাকে, কোনো কন্টিনজেন্সি যদি ফুলফিল না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কন্ট্রাক্ট থেকে ইজিলি ফিরে আসতে পারবেন। এই ক্ষেত্রে আপনার ডিপোজিট পুরোটা সুরক্ষিত থাকবে। তার মানে অ্যাপ্রেজালের বিষয়টা বলেন আপনি, একইবার কি ইন্সপেকশন কিংবা অন্যান্য বিষয়গুলোর পরে আপনি ফিরে আসতে পারবেন? ডেফিনেটলি। ইনস্পেকশনে দেখা যায় যে বিশাল একটা ফাউন্ডেশনে ক্র্যাক আসছে বা রোফে লিক আসছে বা প্লাম্বিং এ বড় ধরনের খরচ আসছে, এখন আমরা সেলারকে বলবো যে আপনি এই জিনিসগুলো ফিক্স করে দেন। সে যদি আমাদের কন্ডিশন না মানে, সেখান থেকে আমরা কন্ট্রাক্ট থেকে ফিরে আসতে পারবো এবং সে আমার যে ডিপোজিট অ্যামাউন্ট ওখানে কোনো বাজেয়াপ্ত করার কোনো সুযোগ নেই, যেহেতু আমার কন্টিনজেন্সিটা সে ফুলফিল। কিন্তু এটি তো পুরোটা সেলারের পক্ষে আছে। সেলার যে আমার সময়টা মানে বায়ার সময়টা নষ্ট করলেন 3 মাস, সেক্ষেত্রে বায়ার তো কোনো সুযোগ পাচ্ছেন না, সুবিধা পাচ্ছেন না। বায়ার সুবিধা পাচ্ছেন না তা ঠিক না। সেলার সবসময় বলতে পারেন যে আমার বাড়িটা
দেখে শুনে বুঝে, অর্থাৎ কিবেন এন্টার, আপনি পছন্দ করে বাড়িটা কিনতেছেন, কেনার পরে যখন দেওয়ালের উপরে কি আছে আপনি ইন্সপেকশনের পরে এটা ধরা পড়ছে। সুতরাং এটা আলটিমেটলি কিন্তু আপনাকে প্রোটেক্ট করতেছে। আপনি যদি ইন্সপেকশন ছাড়া কিনে ফেলতেন তাহলে পরবর্তীতে এই খরচটা আপনার জন্য কিন্তু বাড়ি কেনার সঙ্গে সঙ্গে বড় একটা খরচ আপনার জন্য অনেক বড় বোঝা হয়ে যেতে পারে। অর্থাৎ এটা দুই পক্ষকেই কিন্তু আলটিমেটলি প্রোটেক্ট করছে, সুরক্ষা দিচ্ছে। জি, সুরক্ষা আচ্ছা, আমরা একটু ডিটিআই এবং এটিআর নিয়ে কথা বলি। রিয়েল এস্টেটে ডিটিআই এবং এটিআর, এটি যদি একটু দর্শকদের জন্য ব্যাখ্যা করেন যে কিভাবে এই হিসাব নিকেশগুলো করে তিনি লোনের বিষয়গুলোতে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। ডিটিআই, ডেপ্ট টু ইনকাম, এটা লেন্ডার দেখেন যে আপনার ইনকামের কত অংশ আপনি ডেপ্ট পরিশোধ করেন। এখন আমাদের দেশের এই যে আমেরিকাতে কমন ডেপ্টগুলো কি কি? ডেপ্টগুলো হলো আপনি কত টাকা মর্গেজ পরিশোধ করেন বা কত টাকা রেন্ট পরিশোধ করেন, আপনার ক্রেডিট কার্ডের লোন কত, আপনার পার্সোনাল লোন কত, প্লাস আপনার মনে করেন অন্য অন্য কার লোন কত। লেন্ডার দেখতে চায় যে আপনার ইনকামের কত অংশ আপনি ডেপ্ট পরিশোধ করতেছেন। এই ক্ষেত্রে লেন্ডার একটা জিনিস যাচাই করে দেখে। লেন্ডার মনে করে যে আপনার যদি ইনকামের তুলনায় ডেপ্ট 35 থেকে 43% পর্যন্ত হয়ে থাকে তাহলে সে মনে করে যে না, লোনটা অ্যাকসেপ্টেবল লেভেলে আছে। আপনার ইনকামের তুলনায় ডেপ্ট যদি 43%-এর বেশি হয়, এই ক্ষেত্রে লেন্ডার মনে করে লোনটা রিস্কের দিকে চলে যাচ্ছে। সো উনি লোনটা দেওয়ার সময় সেক্ষেত্রে উনি রিস্ক ক্যালকুলেশন করে এই সময় আপনার ইন্টারেস্ট রেট বেশি হয়ে যেতে পারে, আপনার ডাউন পেমেন্ট আরো বাড়াতে হইতে পারে, অথবা আপনার ইনস্টলমেন্ট রিজার্ভ রাখতে পারে, বিভিন্ন কন্ডিশন দিতে পারে। আর এটিআর হলো অ্যাবিলিটি টু রিপে। অ্যাবিলিটি টু রিপেটা হলো লেন্ডার দেখতে চায়, লেন্ডার যে আপনাকে বড় একটা খরচ, যে বড় একটা ফাইন্যান্স আপনাকে দিচ্ছে $700,000 বা $800,000, এটার যে মান্থলি যে মর্গেজ ইনস্টলমেন্টটা আসবে এটা দেওয়ার সক্ষমতা আপনার আছে কিনা, এটা যাচাই করার জন্য লেন্ডার কি করে, আপনার ইনকামটা দেখে এবং আপনার এমপ্লয়মেন্ট দেখে, অথবা আপনার সোর্স অফ রেভিনিউ, আপনি কোথা থেকে আয় করেন এটা দেখে, এবং দেখে আপনার পার্সোনাল অ্যাসেট কতটুকু আছে। অর্থাৎ পরবর্তীতে যদি আপনি কোনো কারণে এটা ডিফল্টার হন, সে লোনটা রিকভার করতে পারবে কিনা আপনার কাছ থেকে সেটা দেখে। এখন আমি এটাও দেখেছি অ্যাবিলিটি টু রিপে সক্ষমতা যাচাইয়ের জন্য যেদিন আমাদের ক্লোজিং টেবিলের আগেও কল আসে যে ওনার জবটা ঠিক আছে কিনা। আচ্ছা, অর্থাৎ লেন্ডার এতটুকু সিরিয়াস যে সে দেখতে চায় যে আপনাকে যে লোনটা দিচ্ছেন আপনি এটা ফেরত দিতে পাওয়ার সক্ষমতা আপনার আছে কিনা। থ্যাংক ইউ। তো এইটা যদি একটু আপনার কাছে জানি, সেটা হলো যে যদি আমার আগে থেকে কোনো, মানে এই ক্ষেত্রে সাজেশন কি আসলে যারা ক্রেতা বায়ার তাদের জন্য আপনাদের সাজেশন কি আগে থেকে অন্য যে লোনগুলো, কার লোন, স্টুডেন্ট লোন কিংবা অন্যান্য যে লোনগুলো আছে সেগুলো না নেয়া, নাকি সেগুলো একটা লিমিটের মধ্যে রাখা? যেমন আমি অনেকেই অনেস্ট অ্যাডভাইস দিয়ে থাকছি, যেটা হলো সে মনে করেন যখনই আমরা বাড়ির লোনের জন্য অ্যাপ্লাই করছি সঙ্গে সঙ্গে আমরা বলছি যে আপনার যদি ছোটখাটো কার লোন থাকে আপনি এগুলা পে আপ করে দেন, আপনার ক্রেডিট কার্ড থাকলে এগুলো পে আপ করে দেন, অথবা ক্রেডিট কার্ডে যদি হিউজ বিল থাকে এগুলার একটা বড় অংশ আপনি পে আপ করে দেন। এতে করে কি হয়, আপনার ওই যে আমরা বললাম ডেপ্ট টু ইনকাম কমে যায়, অ্যাবিলিটি টু রিপে বেড়ে যায়, তখন লেন্ডার আপনাকে রিস্ক মনে করে না, আপনাকে ইজিলি লোনটা পেতে আপনার জন্য সহজ হয়। এই জন্য কিছু কিছু এজেন্টরা অনেক সময় বলবো যে বাড়ি কেনার আগে দেখবেন যে আপনি বড় কোনো গাড়ি কিনবেন না, বড় কোনো খরচ কিনবেন না, ইভেন ওয়াইফকে নিয়ে বড় কোনো জুয়েলারি কিনে দেবেন না, অথবা পছন্দের কার আপনি কিনবেন না, এটা অনেকে বলে থাকে এইসব কারণে, যে অর্থাৎ ডেপ্ট টু ইনকাম কমানোর জন্য এই কথাগুলো বলে থাকে জুয়েল ভাই। থ্যাংক ইউ জুয়েল ভাই। ওকে, তাহলে একজন ক্রেতা যখন একটি বাড়ি কিনছেন তিনি কিভাবে নিশ্চিত হবেন যে ফেয়ার প্রাইস তিনি পাচ্ছেন? জুয়েল ভাই, সত্যি কথা এটা একটা দারুণ কোশ্চেন। দেখেন, বায়ার যে এলাকায় বাড়িটা পছন্দ করেন ওই এলাকার 2, 4, 10 ব্লকের ভিতরে আমরা রিসেন্টলি সেল হয়েছে অথবা রিসেন্টলি কন্ট্রাক্ট আউট হয়েছে, এইভাবে লাইক কাইন্ড অফ হাউসটা কি? লাইক কাইন্ড হাউসটা হলো, মনে করেন আমি যদি বায়ার যদি এক ফ্যামিলি বাড়ি পছন্দ করে ওই এলাকার সেম ব্লকের ভিতরে আরেক সেম এক ফ্যামিলির বাড়ি কত টাকায় বিক্রি হয়েছে। যদি 2 ফ্যামিলির বাড়ি চয়েস করেন তাহলে আমরা দেখি যে 2 ফ্যামিলির বাড়ি সেম ব্লকের ভিতরে অথবা 2, 4, 5, 10 ব্লকের ভিতরে কত টাকা রিসেন্টলি সেল হয়েছে। এই সময় আমরা আরো অনেক কতগুলো জিনিস কনসিডারেশনে রাখি। আমরা কনসিডারেশন রাখি যে বাড়ির লট সাইজ কত বড়, বাড়ির ইউজেবল লিভিং এরিয়া কতটুকু, অর্থাৎ বিল্ডিং সাইজটা কত বড়, তারপরে টোটাল বেডরুম, টোটাল বাড়ির বাথরুম। এই ক্ষেত্রে আমরা আরও যেটা দেখি সেটা হলো, আমরা যখন দেখি যে বাড়িটা ধরেন কিচেন এবং বাথরুমগুলো
ওয়েল রেনোভেটেড, তাহলে আমরা মনে করি যে এটার দাম একটু বাড়বে। আবার যদি দেখি যে বাড়িটা একটু ওল্ড, রুফটা ওল্ড, এবং মনে করেন প্লাম্বিং বা ড্যামেজের কিছু ইস্যু আছে, আমরা বাড়িটার দাম একটু কমবে। এইসব জিনিস পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে আমরা বাড়ির একটা হিসাব করে একটা প্রাইস ধরা হয়। এবং এটা করে আমাদের রিয়েল এস্টেটের ভাষা আমরা বলি কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস, সিএমএ। আমাদের কাছে বেশ কিছু টুলস আছে, এই টুলসগুলো দিয়ে আমরা ইজিলি সিএমএ বের করতে পারি। এখন এখানে বাড়ির ফেয়ার প্রাইস নিয়ে আমি একটা কথা বলি। বাড়ির ফেয়ার প্রাইস মানে লোয়েস্ট প্রাইস না। ওকে, বাড়ির ফেয়ার প্রাইসটা হলো অ্যাকচুয়াল রিয়েলিস্টিক মার্কেট প্রাইসটা কত, একটা উইন উইন সিচুয়েশন থাকে যাতে ক্রেতা এবং বিক্রেতা দুজনের জন্যই এটি ফিজিবল হয়। এবং যে প্রাইসটা বের হয়, আমরা আমাদের ক্লায়েন্টদেরকে বলি এটা একটা রিয়েলিস্টিক মার্কেট প্রাইস, আপনি এই প্রাইসে অফার করেন বাড়িটার। একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হলো এই মুহূর্তে সামার চলে আসছে সামনে, অনেকে মনে করেন যে এটি সুসময় বাড়ি বেচা কেনার জন্য, আমেরিকার রিয়েল এস্টেট মার্কেটের পরিস্থিতিটা কি? থ্যাংক ইউ জুয়েল ভাই, এটাও একটা অসম্ভব দারুণ কোশ্চেন। দেখেন, গত 3 বছরের তুলনায় বাড়ির প্রাইস অনেকটা কারেকশন হয়েছে, অনেকটাই অ্যাডজাস্ট হয়েছে। এখন আপনি যদি ভেরি স্পেসিফিক বলতে চান, তাহলে আমি বলবো গত 3 বছরের তুলনায় বাড়ির দাম কিন্তু অনেক কমেছে। আচ্ছা, এবং রিসেন্টলি আমরা লক্ষ্য করতেছি নিউ বিল্ডার্স যারা আছে তারা বাড়ির দাম কিন্তু একটা কম্পিটিটিভ প্রাইসে, অর্থাৎ কমিয়ে বিক্রি করতেছেন। সো ওই সব সারাউন্ডিংস এলাকায়, যেসব এলাকায় নতুন বিল্ডস হচ্ছে, ওই এলাকায় যারা হোম ওনার আছে তারাও কিন্তু নিউ বিল্ডারদের সাথে কম্পিটিশনে গিয়ে ওরাও কিন্তু প্রাইসটা একটু, আস্কিং প্রাইসটা একটু নমনীয়ভাবে বা কমিয়ে চাচ্ছেন, যেটার কারণে এটা বায়ারদের জন্য একটা গেম চেঞ্জিং প্ল্যান হতে পারে। এবং আমার অনেক বায়ার এই সুযোগটা নিচ্ছেন। এছাড়া আপনাদেরকে মনে রাখতে হবে, দেখেন রিয়েল এস্টেট সবসময় জেনারেশনাল ওয়েলথ, এটা সবসময় আপনি স্মার্ট লং টার্ম ইনভেস্টমেন্ট। এবং ফাইনালি আমি একটা কথা বলবো, রিয়েল এস্টেট হলো মোস্ট স্টেবল ওয়েলথ বিল্ডিং টুলস। কেন এটা বলি মোস্ট স্টেবল? এটা দিয়ে আপনার ইকুইটি বিল্ড আপ হয়, এটা দিয়ে আপনার হোম অ্যাপ্রিসিয়েশন হয়, এবং ফাইনালি আপনি যদি ওই বাড়িতে না থাকেন ওখান থেকে একটা রেন্টাল ইনকাম পাওয়া যায়। সো বর্তমানে অনেকগুলো ইনভেন্টরি বাজারে আছে, দেখে শুনে বুঝে আপনি আপনার পছন্দের বাড়িটি কিনে ফেলুন। থ্যাংক ইউ জুয়েল ভাই, অনেক Thank you, ধন্যবাদ। Event 24। রিয়েলটর মির্জা মোহাম্মদ হোসেন, আপনি এক্সিট রিয়েলটি কন্টিনেন্টালের ডাইরেক্টর অফ সেলস হিসেবে কাজ করছেন। আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের দর্শকদের জন্য সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরবো ভিন্ন একটি বিষয় নিয়ে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দিভিজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আপনারা এর মধ্যে জানেন যে আমেরিকার জাতীয় রাজনীতিতে বেশ কিছু বাংলাদেশি বেশ সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। তারা বিভিন্ন সময় এর আগে অংশ নিয়েছেন, তবে সাফল্যের কাছাকাছি হয়তো অনেকেই যাওয়া হয়নি। এইবার বিশেষ করে সবশেষ নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জোরান মামদানির পক্ষে কাজ করতে গিয়ে বাংলাদেশিরা যেভাবে সক্রিয়ভাবে নির্বাচনী রাজনীতিতে জড়িয়ে পড়েছেন, এটি অনেককে উৎসাহিত করেছে। অনেকে তারও আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন যে আমেরিকার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব তো তিনি করবেনই, আমেরিকানদের ভাগ্য উন্নয়নে কাজ করবেন। একজন বাংলাদেশি তিনি সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দেবেন, এমন একজন ব্যক্তি আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কারণ তিনি এর মধ্যেই নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন, নির্বাচনী জয়ের ব্যাপারে আশাবাদী, এবং তিনি খুব সক্রিয়ভাবে মাঠে ময়দানে তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা কথা বলবো নিউ ইয়র্ক স্টেটের ডিস্ট্রিক্ট 30 অ্যাসেম্বলি প্রার্থী এনওয়াইপিডির অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট শামসুল হকের সাথে। শামসুল হক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আমরা খুবই আশাবাদী শুরু থেকেই যে আপনি হয়তো আগামীতে ফার্স্ট বাংলাদেশি অ্যাসেম্বলিম্যান হতে পারেন নিউ ইয়র্ক স্টেটের। এম আই রাইট যে ফার্স্ট বাংলাদেশি হবে ইনশাআল্লাহ, হ্যাঁ। নির্বাচিত জি, হলে? জি। ওকে, অ্যাসেম্বলিম্যানের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিউ ইয়র্ক স্টেটের একজন বাংলাদেশি হিসাবে আপনি প্রার্থী হয়েছেন, জয়ের ব্যাপারে আশাবাদী নিঃসন্দেহে। কেন আপনি মনে করলেন যে আপনাকে অ্যাসেম্বলিম্যান হতে হবে? থ্যাংক ইউ আপনাকে। আমার নাম হচ্ছে শামসুল হক, আর আমি রান করতেছি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 30। সেটা হচ্ছে উডসাইড, যেখানে আমরা আছি, এলমার্স্ট, জ্যাকসন হাইটস আর ম্যাসবেথ, এই এরিয়া নিয়ে হচ্ছে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 30। আমি এই দেশে অনেক দিন থেকে আসছি, থাকি
এই এরিয়াতে, এইটাই হচ্ছে আমার হোম। কিন্তু আমার স্টোরিটা এখান থেকে আরম্ভ হয় নাই, আমার স্টোরিটা আরম্ভ হয়েছে বাংলাদেশ থেকে। একটা ছোট্ট গ্রাম সিলেটে, সেখান থেকে আমি আসছি 35 বছর আগে। এবং এই দেশে আসার পরে আমি অনেক কাজ করছি ডেলিভারি হিসাবে, ডেলিভারি ম্যান হিসাবে, ডিশওয়াশার হিসাবে। অ্যান্ড ইভেনচুয়ালি আমি মনে করছি যে আমাদের আমি ইংলিশ কথা ভালোভাবে জানি না, বলতে পারি না, এই জন্য আমি লাগুয়ারিয়া থেকে অ্যাসোসিয়েট করছি, ব্যাচেলার থেকে বরুড থেকে ব্যাচেলার করছি এবং কলম্বিয়া থেকে মাস্টার্স করছি। তা এই যে এতটা বছর আমি এই দেশে আসি, আমি কয়েকটা জিনিস লক্ষ্য করতেছি। একটা হচ্ছে যে এই উডসাইডার, যে এই এরিয়াতে যে আমি 33 বছর থেকে থাকি, যে এই এরিয়ার রেন্টটা কন্টিনিউয়াসলি গোয়িং আপ, অ্যান্ড দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। উই হ্যাভ টু ফাইন্ড এ ওয়েজ টু মিটিগেট দিস সিচুয়েশন, রাইট? আরেকটা জিনিস হচ্ছে পাবলিক সেফটি। আমি এনওয়াইপিডিতে কাজ করছি, যে এতদিন আমি চাই যে আপনি যদি কাজে যান বা স্কুলে যান বা যেখানেই যান না কেন, আপনি যাতে সেফ থাকেন। আমি চাই যে আমাদের মতো ইমিগ্রেন্ট যারা আছে বা নন ইমিগ্রেন্ট যারা আছে, যাদের জন্ম এখানে হয়েছে, বড় হয়েছে, তাদের যাতে এমপ্লয়মেন্ট অপরচুনিটি, জব অপরচুনিটি, বিভিন্ন অপরচুনিটিসগুলো থাকে। তা আমি রান করতেছি কিনা, অবশ্যই আমি এজ এ উডসাইডার আই ওয়ান্ট অল অফ দোজ থিংস ডান, রাইট? বাট অলসো এজ এ বাংলাদেশি there is a issue that we have been watching, যে আমাদের এই যে কমিউনিটি থেকে এখন পর্যন্ত কোনো কমিশনার নাই, কোনো ডেপুটি কমিশনার নাই, কোনো অ্যাসিস্ট্যান্ট কমিশনার নাই। এই জন্য আমাদের পক্ষ থেকে কেউ যে তদবির করবে, আমাদের পক্ষ থেকে এইরকম কেউ নাই। আমাদের কমিউনিটি অর্গানাইজেশনসগুলা খুবই সামান্য অথবা অলমোস্ট কোনো ধরনের পয়সা পায় না। কেন পাবে না? এই স্টেটে এত মিলিয়ন্স অফ ডলারগুলো ডিস্ট্রিবিউট করা হয়, কিন্তু আমাদের কমিউনিটি কেন পাবে না? আমি রান করতেছি আমাদের ফিউচার জেনারেশনের জন্য, যারা এইখানে বড় হইতেছে, তাদেরকে গাইড করার জন্য। আমি কানেক্ট করতে চাইতেছি যে ওল্ডার জেনারেশন যারা আছে এবং ইয়াং জেনারেশন যারা আছে, তাদেরকে কানেক্ট করে দেওয়ার জন্য এবং তাদের বেনিফিটের জন্য কাজ করার জন্য। আমি রান করতেছি যে যারা এইখানে ইমিগ্রান্ট হিসাবে আছেন এবং যারা নেটিভ বর্ন যারা আছেন, তাদের সাথে একটা ব্রিজ তৈরি করে দেওয়ার জন্য। সো দেয়ার আর মেনি রিজনস, বাট দিজ আর দ্য সাম অফ দ্য থিংস দ্যাট আই শেয়ারড উইথ ইউ। ওকে, খুবই চমৎকার কিছু বিষয়, যে যদি বাংলাদেশি কমিউনিটি একজন অ্যাসেম্বলিম্যান পায় প্রথমবারের মতো, নিঃসন্দেহে আপনি যে কথাগুলো বলছিলেন যে আমাদের সংগঠনগুলো ফান্ডিং পাচ্ছে না, অথচ অনেকে কাজ করছে, আপনি হয়তো তাদের হয়ে লবি করতে পারবেন, তদবির করতে পারবেন। আপনি হয়তো আমাদের ছেলেমেয়েরা কিভাবে আরেকটু বেটার এডুকেশন পায়, বেটার ফ্যাসিলিটিস পায়, সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। কিন্তু কমিউনিটির এখন পর্যন্ত আপনি যখন নির্বাচনে দাঁড়াচ্ছেন, বা নিঃসন্দেহে আপনাকে ভোট পেয়ে আসতে হবে, সব কমিউনিটির ভোট পেয়ে আপনাকে নির্বাচিত হতে হবে, কিন্তু বাংলাদেশি কমিউনিটি আপনাকে কতটা এখন পর্যন্ত সহযোগিতার হাত বাড়িয়েছে? কোন কোন সংস্থা আপনার সাথে কাজ করছে? কারা আপনার সাথে ভলান্টিয়ারিং করছে? বাঙালি কমিউনিটির আমার যারা ফ্রেন্ডস, যারা আমাকে অনেক দিন থেকে চিনে, 20, 30, 40, 35 বছর থেকে যারা চিনে আমাকে, দে কেম ভেরি স্ট্রং ফর মি। তারা আমি ফান্ড রেজিং এর লিড করতেছি, যদিও আরো কিছু টাকা তোলা লাগবে, বাট আই এম লিডিং by large number compared to my competitions, right? যারা আছে কম্পিটিটরস, তাদের চেয়ে আমি ভালো করতেছি। এবং এইটা আমার ফ্রেন্ডশিপ বা আমার বন্ধু বান্ধব যারা আছে, যারা আমার পরিচিত, তারা আপনি এর আমাকে মধ্যে দিছে। একটু ইন্টারফেয়ার করে, আপনি এর মধ্যে ফান্ডরাইজিং এ হাইয়েস্ট পজিশনে আছেন, যারা অন্য ক্যান্ডিডেট আছেন। জি জি জি, আমি continue. এবং আমি এই জিনিসটা করার কারণে লাভটা হয়েছে কি, আমি সাথে সাথে একটা ফুল টিম তৈরি করছি। কারণ আমি চেষ্টা করছি বাইর করার জন্য কি জন্য আমাদের ক্যান্ডিডেটগুলো ইউজুয়ালি ফেল মারে, বা কোন সার্কামস্ট্যান্সের জন্য ফেল মারে। তা আমি এই জিনিসটা প্রিভেন্ট করতে চাই, এই জন্য সাথে সাথে এই প্রফেশনাল স্টাফ মেম্বার আমি হায়ার করছি। আমি 4 জন যেমন সাদা যারা এইখানে, তাদেরকে হায়ার করছি। একজন হচ্ছে কোরিয়ান, একজন হচ্ছে চাইনিজ, আমরা 2-3 জন আছি সাউথ এশিয়ান ডিসেন্ট। সো উই হ্যাভ এ কমপ্লিট টিম। একজন আছে ওই হিসপ্যানিক্সদেরকে লিয়েজন করার জন্য। সো উই আর রানিং ভেরি ফাংশনাল team. It was possible because of the contributions that my friends and my neighbors and some of the business people made from Jacksonite community. ওকে, সো আপনি একেবারে ফুল ফোর্সে প্রচারণা কবে নাগাদ শুরু করছেন, এবং আপনাকে ভোট দেওয়ার জন্য ভোটের দিনটা কবে, আর্লি ভোটিং কবে, প্রাইমারিতে আপনার সাথে আরো যারা আছেন, মানে আমাদের কমিউনিটি কিভাবে আপনাকে নির্বাচনের প্রাইমারিতে সহযোগিতা করতে পারে?
তা আমি একটু let me give you some updates of what's going on with our campaign. So আমরা প্রথম স্টেজে যেমন আছে যেমন ট্রায়াথলন যেটা আছে এটা 3টা স্টেজ আছে, রাইট? প্রথমে লোকজনরা বাইকে চড়ে, তারপরে হচ্ছে সাঁতার কাটে, আর তারপরে হচ্ছে দৌড়ায়। তা আমি অলরেডি মনে করেন এই যে বাইক অলরেডি আমার শেষ পর্যন্ত, সাঁতার কাটাও আমার শেষ, এখন আমি রান করতেছি। তা রান করতেছি, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে আমার এই যে পোস্টারটা আছে, আপনারা হয়তো অনেকে দেখছেন বা দেখেন নাই হয়তো, এইটা আমাদের 600-র মতো আমরা পোস্ট করছি আমাদের ডিস্ট্রিক্টে, আরো 400 পোস্ট করা হবে। আমরা অলরেডি ডোনাক করা আরম্ভ করে দিছি। আমরা অলরেডি 2400 ডোনাক্স কমপ্লিট করে ফেলছি। ডোনাক্স মানে বিভিন্ন বাসায় যাওয়ার জন্য আমাদের 6000 ডোনাক্স করা লাগবে। দ্যাট মিনস আমাদের ইউনিভার্স মানে আমাদের টার্গেট ভোটার হচ্ছে 10,000। তা 10,000 মানুষের যদি এইখানে যাইতে হয়, ডোনাক করতে হয়, আমরা অলরেডি মোর দেন কোয়ার্টার এওয়ে। সো ওই যে আগে যেটা বললাম যে আমি যে বাইক পোর্শনটা শেষ হয়েছে বা সাঁতার কাটা শেষ হয়ে এখন দৌড়াইতেছি এইটাই, মানে আমি দৌড়ে আমার ওপোনেন্ট যারা আছে তারা এখনো সাঁতার কাটতেছে, বাট আম রানিং বিকজ আমাদের যে টিমরা, আমার যে ভলান্টিয়াররা ওরা আসতেছে, আমরা ডোনাক করছি। এই গত সপ্তাহে এই যে গত শনিবারে আমাদের একটা বড় ইভেন্ট ছিল উডসাইড এভিনিউতে, সেখানে আমাদের প্রায় 30 জন মতো ভলান্টিয়ার ছিল, তারা একসাথে গেছে বিভিন্ন জায়গায় নাক করছে, এবং আগামী সপ্তাহে সেম জিনিস করবো, পরের সপ্তাহে করবো। কিন্তু আমরা বাদ দিতেছি না, আমরা প্রত্যেক দিনই মোটামুটি আমরা ডোনাক করতেছি, এবং ফাইনালি প্রত্যেক উইকেন্ডে আমরা একসাথে চাই আবার বড়ভাবে করার জন্য। সো দ্যাটস হোয়াট ইজ গোয়িং অন, এন্ড ইনশাআল্লাহ আমাদের গোল হচ্ছে যে আমাদের ইউনিভার্স মানে পলিটিক্যাল টার্মে যেটা বলে যে কতটা খারাপ ভোট দেবে, খারাপ আসবে, খারাপ ভোট দেওয়ার চান্স আছে, এটা হচ্ছে এদের মধ্যে থেকে আমরা একবার ডোনাক করবো, 2বার ডোনাক করবো, আমরা 3বার ডোনাক করবো ইলেকশনের আগে। এবং আপনার এইখানে যেখানে আপনি নির্বাচন করছেন, এখানে আমরা জানি যে স্টিফেন রাগা এর আগে অ্যাসেম্বলিম্যান ছিলেন, তিনি এবার নির্বাচন করছেন না। সেক্ষেত্রে কাদের সাথে আপনাকে এই প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে, এবং এই প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করে যদি আপনি জয়ী হতে পারেন, সেজন্য আমাদের কমিউনিটির মানুষজন কিভাবে আপনাকে ভোট দেওয়া ছাড়া আর অন্য কোনোভাবে সহযোগিতা করতে পারে কিনা? আমার এখান থেকে আরো 2 জন রান করতেছে, একজন হচ্ছে সোমনাথ যে নেপালিজ, আর আরেকজন হচ্ছে প্যাট্রিক মার্টিনেজ। তা প্যাট্রিক মার্টিনেজ হচ্ছে আমার প্রাইমারি ওপোনেন্ট। ওরা এই কুইন্স কাউন্টি থেকে করে কি সবসময় একেবারে লাস্ট মিনিটে ওদের নিজের একজন ক্যান্ডিডেট বসাইয়া দেয়, মনে করে উইন করে ফেলবে। কিন্তু দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম দে আর গেটিং চ্যালেঞ্জড বাই এ বাংলাদেশি ইমিগ্রেন্ট, রাইট, who has outraised them, who has more volunteers than them, who has more passionate people than them. আমরা বাংলাদেশির যে জিনিসটা আমি চাইবো, বাংলাদেশিরা যে জিনিসটা আপনারা অলরেডি করতেছেন, আপনারা আমার ক্যাম্পেইনে অনেকে আমি চিনি না, তারপরে আসতেছেন আমার ক্যাম্পেইনের ওয়েবসাইটে গেছেন এবং রেজিস্টার করতেছেন ভলান্টিয়ার জন্য। এই জন্যই আমার প্রত্যেক সপ্তাহে আমাদের অনেক ভলান্টিয়াররা আসতেছে এবং ডোনাক করতেছে। এই জিনিসটা আমাদের দরকার। আপনাদের কন্টিনিউ যে রিকোয়েস্টটা থাকবে যে আপনারা ভোট দেন, এবং ভোট শুধু আপনার না, আপনার পরিবারের যে 3জন 4জন আছে সবাই যাতে ভোট দেন। আপনি কথা বলবেন আপনাদের ফ্রেন্ডস যারা আছে আমাদের ডিস্ট্রিক্টের ভিতরে, যে ডিস্ট্রিক্টটা হচ্ছে উডসাইড, এলমার্স, জ্যাকসন হাইটস এবং ম্যাসবেথ, এর ভিতরে যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করেন যে ভোট দেওয়ার জন্য। আপনি রিকোয়েস্ট করেন আপনাদের নেইবার্স যারা বাংলাদেশি হোক, নন বাংলাদেশি, doesn't really matter, because I'm running to represent everybody, not only Bangladeshis. So please do talk to them. এখন আপনি আরেকটা জিনিস বলতেছেন কিভাবে ভোট দেওয়া যায়। ভোট দেওয়া যায় 3 ভাবে। একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে যে আপনি যদি ভোটিং সেন্টারে না যাইতে চান বা কোনো না কোনো কারণে আপনি মনে করেন যে আপনি মিস করে ফেলবেন, তাহলে আপনি আর্লি ভোটিংয়ের জন্য, আপনি আর্লি ভোট না মেলিং ভোটিংয়ের জন্য আপনি অনলাইনে রিকোয়েস্ট করতে পারবেন। এই রিকোয়েস্টের কারণে আপনি আপনার মেলিং ভোটটা চলে আসবে বাসায়। আর 2 নম্বর যে জিনিসটা হচ্ছে আর্লি ভোটিং হচ্ছে জুন 13 to June 21st। এই কয়েকটা দিনের মধ্যে আপনি যে কোনো একটা সময় করে আপনি যদি আর্লি ভোটিং সেন্টারে যান, তাহলে ওইখানে আপনি ভোটটা কাস্ট করে দিতে পারবেন। আর 3 নম্বর হচ্ছে ডে অফ দ্য ভোটিং। তা ডে অফ দ্য ভোটিং হচ্ছে June 23rd। এই দিন যাতে আমাদের কেউ যাতে না বাকি থাকে, সবাই যাতে আসে, সবাই যাতে ভোট দেয়। লিসেন, এই কুইন্সে অনেক সময় ইলেকশনসগুলো ভেরি ভেরি কম্পিটিটিভ হয়ে যায়, কিন্তু আপনি যদি চান ইউ ক্যান চেঞ্জ দ্য আউটকাম বাই ভোটিং, বাই ব্রিঙ্গিং ইউর ফ্রেন্ডস, বাই ব্রিঙ্গিং ইউর ফ্যামিলি মেম্বার্স, বাই ব্রিঙ্গিং ইউর নেইবার্স, অ্যান্ড ওয়েন ইউ ব্রিং এভরিবডি টুগেদার, ইনশাআল্লাহ আই এম গোয়িং টু উইন। এবং আরেকটা বিষয় একটু যদি আমরা আলোচনা নিয়ে আসি, সেটা হলো দিস ইজ ডেমোক্রেটিক প্রাইমারি, রাইট? জি, যারা শুধুমাত্র ডেমোক্রেটিক ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন তারাই আপনাকে ভোট দিতে পারবেন।
জি। এখন এই কাউন্টি, এই ডিস্ট্রিক্টে এমন কেউ যদি থাকেন বাংলাদেশি যারা রিপাবলিকান হিসেবে রেজিস্ট্রেশন করেছেন, তারা আপনাকে ভোট দেওয়ার কোনো উপায় আছে? এই প্রাইমারি ইলেকশনে আমাকে আপনারা ভোট দিতে পারবেন না, কারণ আপনারা রেজিস্টার হচ্ছে ডিফারেন্ট পার্টিতে, বা যদি আপনি আনএফিলিয়েটেড বা ইন্ডিপেন্ডেন্ট তাকে দিতে পারবেন না। কিন্তু ইনশাআল্লাহ আমরা এই প্রাইমারিতে জয় করব। জয় করার পরে যে ইলেকশনটা আসবে নভেম্বরে, তখন আপনারা সবাই আমাকে ভোট দিতে পারবেন। আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাই, কেউ আমাদেরকে আঙ্কেলও বলে, এন্ড I'm really happy with all of those, কারণ অনেক ছোট বাচ্চারা আমাকে এখন জয়েন করতেছে, বলতে ওরা 15, 16, 17, 18, 19, 20, so from that point of view, no, I say ওরা বাচ্চা, কিন্তু they are very very intelligent। এবং এই যে জিনিসটা হইতেছে যে আপনারা সবাই আসেন, সবাই যে কাজ করতেছেন, সবাই যে ট্রাইং করতেছেন, এইটার জন্য আমার আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। এবং আরেকটা বিষয় একটু আপনার কাছে জানি, সেটা হলো আপনাকে ভোট দেওয়ার পাশাপাশি যারা ভোটার নন, যারা রেজিস্ট্রেশন করেননি, তারা কি কোনোভাবে আপনাকে আপনার হয়ে ভলান্টিয়ার করা, অন্যান্য কাজগুলো করা, যেহেতু মানে অনেকে মনে করছেন আপনি শুধুমাত্র মানে প্রার্থী হয়েছেন তা নয়, বাংলাদেশি কমিউনিটির একেবারে সবচেয়ে উজ্জ্বল যিনি এবার অ্যাসেম্বলিম্যান হতে পারবেন তার মধ্যে আপনাকে এগিয়ে রাখছেন। সেক্ষেত্রে যারা সিটিজেন নন, যারা রেজিস্ট্রেশন করেননি, ইভেন যারা রিপাবলিকান হিসাবে রেজিস্ট্রেশন করেছেন, তারা কি আপনার হয়ে ভলান্টিয়ার করতে পারবে, অন্য কোনো প্রচারণায় অংশ নিতে পারবে? জি অবশ্যই। আমার এই যে ওয়েবসাইটে যদি যান, এখানে লেখা আছে যেমন শামসুল ফর কুইন্স, রাইট, shamsul4assembly.com, এইখানে যদি আপনারা যান তাহলে আপনারা আমাদের ভলান্টিয়ারের লিঙ্কটা পাবেন নিচে। এখানে আপনি ভলান্টিয়ার করতে পারবেন, আপনারা যেই হন না কেন। ভলান্টিয়ার তো আপনি যদি করেন তাহলে আমাদের জন্য খুবই লাভ হবে। আর এই লাস্ট যে স্টেজটা আছে, যে বর্তমান যে স্টেজটা আছে, এটা হচ্ছে কমপ্লিটলি ভলান্টিয়ার বেসিস। এটাতে যত আপনারা আমাকে হেল্প করবেন ডোর নাকিং এর ব্যাপারে, যত ইভেন হ্যান্ড আউট ফ্লায়ার্স ইন দ্য মর্নিং টাইম or in the afternoon, or in the evening, that's going to help me out. আর মোস্ট ইম্পর্টেন্টলি যদি আপনারা ভলান্টিয়ার করতে চান ইলেকশন ডে, আমার তো অনেক লোকজন লাগবে, অনেক সেন্টার্সগুলো আছে, আপনাদেরকে সবাইকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ আসেন, আমাকে একটু হেল্প করেন, আমার ক্যাম্পেইনে হেল্প করেন। অনেক শুভকামনা আপনার জন্য লেফটেন্যান্ট শামসুল হক। নিঃসন্দেহে আমরাও প্রত্যাশা করছি যে আপনি সবচেয়ে বেস্ট রেজাল্টটা, বেস্ট আউটকামটা নিয়ে আসবেন এবং ফার্স্ট নিউ ইয়র্কে বাংলাদেশি অ্যাসেম্বলিম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এই শুভকামনা জানিয়ে আমরা শেষ করছি। নিঃসন্দেহে আপনার ইলেকশনের আগে আরো আপনার সঙ্গে কথা বলার সুযোগ হবে এবং দর্শকরা নিঃসন্দেহে কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারবেন তারাও সেটি বুঝতে পারবেন। অনেক ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ দেখছিলেন। আমরা কথা বলছিলাম নিউ ইয়র্ক স্টেটের ডিস্ট্রিক্ট 30 থেকে যিনি অ্যাসেম্বলিম্যান পদে প্রার্থী হয়েছেন, এনআইপিডির রিটায়ার্ড লেফটেন্যান্ট শামসুল হকের সাথে। নিঃসন্দেহে তার নির্বাচনে যাদের সহযোগিতা করার সুযোগ রয়েছে তারা সহযোগিতা করবেন, এইটি আমরা প্রত্যাশা করছি। অনেক ভালো থাকবেন। শেষ করছি আজকের মতো। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।